হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা লীলা রায়ের যে প্র্যাকটিস সেটটা করছিলাম তার 3 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 3 নম্বর সেটের প্রথম অঙ্কটা কি বলেছে, একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 4:5। কিছুক্ষণ পরে 16 জন মহিলা আসায় ওই অনুপাত 6:5 হয়। ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? এখানে মহিলা আর পুরুষের অনুপাতটা কত বলেছে, মহিলা পুরুষ বলে দিয়েছে 4:5। এখন কি বলেছে, এখানে শুধুমাত্র মহিলাই অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পর অনুপাতটা কত হয়েছে, 6:5। যেহেতু শুধুমাত্র মহিলাই অংশগ্রহণ করেছে, তাহলে এক্ষেত্রে পুরুষের যে অংশটা রয়েছে অর্থাৎ অনুপাতে, সেই অংশটা সেম থাকবে, বা সেম না থাকলে সেম করতে হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু সেম আছে, তাহলে আমাদের আর সেম করার দরকার নেই। এক্ষেত্রে আমরা দেখব শুধু মহিলার সংখ্যার যে ডিফারেন্সটা সেটাকে কাউন্ট করব। এখানে 4 থেকে 6 হয়েছে, মানে ডিফারেন্স কত, 2। এই 2 ইউনিট ডিফারেন্সটা কার জন্য হয়েছে? কারণ 16 জন মহিলা ওই অনুষ্ঠানে যোগদান করার ফলে হয়েছে। তাহলে 2 বরাবর কত, 16। তাহলে 1 বরাবর কত, 8। এখন কি বলেছে, ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা 5 ইউনিট। তাহলে এখানে কি পাবো, পুরুষের সংখ্যা 5 × 8 = 40। তাহলে এখানে পুরুষের সংখ্যা 40, অর্থাৎ 40 জন। অ্যান্সার হচ্ছে কি বি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বৎসর। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। 4 বছর পরে ওই অনুপাত কত হবে? দেখো, এই সব অঙ্কের ক্ষেত্রে সবসময় আমাদেরকে বর্তমানে আসতে হবে। যেখানেই থাকি আমাদেরকে কোথায় আসতে হবে, বর্তমানে। তাহলে এখন প্রেজেন্টে কি আছে, প্রেজেন্টে কেসটা কি আমাদেরকে দেখতে হবে। প্রেজেন্টে তাদের পিতা আর পুত্রের বয়সের সমষ্টি দিয়ে আছে। এখানে যদি বলে পিতা পুত্রের বয়সের সমষ্টি, তার মানে কি আছে, এটা প্রেজেন্টে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 68 বছর। এবার বলছে এখান থেকে 8 বছর আগে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 12:1 বলে দিয়েছে। তাহলে এই 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? অবশ্যই 68 থেকে দুজনের কি 8 বছর করে বাদ দিতে হবে, তার মানে 16 বছর বাদ দাও। তাহলে এখানে 2 52 বছর। তাহলে 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 52 বছর। তাদের দুজনের অনুপাত কত দিয়ে আছে, 12:1। তাহলে এখানে তাদের মোট বয়স, তাহলে মোট অনুপাতটা কত, 13। 13 বরাবর কত, 52। তাহলে 1 বরাবর কত, 4। তাহলে 1 ইউনিটের মান আমরা 4 পেয়ে গেলাম। তাহলে এখানে পিতার বয়সটা কত, 4 বরং 48 বছর, আর পুত্রের বয়সটা কত, 4 বছর। আমরা পেয়ে গেলাম 8 বছর আগে পিতার বয়স 48, পুত্রের বয়স 4। এবার আমরা কি করব, বললাম সবসময় বর্তমানে চলে এসো। তাহলে বর্তমানে যদি চলে আসি আমরা, 8 বছর যোগ করতে হবে 8 বছর আগে যেহেতু। তাহলে এখানে কত হলো, 56, আর এখানে 8 যোগ করলে হচ্ছে 12। বর্তমানে পিতার বয়স হচ্ছে 56, পুত্রের বয়স হচ্ছে 12 বছর। কিন্তু অঙ্কে কি বলেছে, 4 বছর পরে ওই অনুপাত কত হবে। তার মানে এখান থেকে আরও 4 বছর পর। তাহলে 4 বছর পরে এর বয়স কত হবে, মানে পিতার বয়স কত হবে, 60 বছর। পুত্রের বয়স কত হবে, 16 বছর। তাহলে এদের অনুপাতটা চেয়েছে, তাহলে 60:16। তার মানে এখানে অনুপাতটা হবে, 4 দিয়ে যদি কাটো, 4 15 60, 4 4 16, 15:4। অ্যান্সার কি আছে, 15:4 হচ্ছে অ্যান্সার সি। এই সব অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্টে আসতে হবে। প্রেজেন্ট থেকে ক্যালকুলেশনটা করতে হবে, তবেই সহজ হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা একটা সরল অঙ্ক করতে দিয়েছে, ইজি, একটুখানি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 3 - 3 + √5/4 - 1/3 + √5। এইসব অঙ্কের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় করণী। এইগুলোকে নিরসন করতে হয়। নিচে যদি করণী নিরসন করতে হয়, তাহলে উপর নিচে কি করতে হবে, এর অনুবন্ধী করণী। 3 - √5 দিয়ে গুণ করতে হবে। দেখো, 3 - 3 + √5/4। এখানে কি করব আমরা, 3 - √5 /3 + √5 × 3 - √5 গুণ করে দিয়েছি। a + b, a - b। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 3 - 3 + √5/4, 3 - √5, কিন্তু a² - b² মানে 9 - 5।
3 minus 3 plus root 5 by 4 minus of 3 minus root 5 by 4 এখানে যদি আমি এলসিএম নিই 4 12 মাইনাস করলে -3 মাইনাস রুট 5 মাইনাস করলে -3 প্লাস রুট 5 কেটে গেল 12 থেকে যদি তুমি 6 বিয়োগ করো 6/4 3/2 অ্যান্সার। কিছু করা হলো না, শুধু এইখানে ট্রিক্সটা জানলেই হবে যে অনুবন্ধী করণীয় দিয়ে উপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3/2। অ্যান্সারটা দেখব কোনটা আছে, অ্যান্সার আছে ডি, অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, তিনটি সংখ্যার গসাগু 6 লসাগু 630, যদি দুটি সংখ্যা 18 42 হয় তৃতীয় সংখ্যাটি কত? এখানে কি বলেছে, গসাগুটা দিয়ে দিয়েছে, গসাগু 6 আর লসাগু হচ্ছে 630। আমরা কি ধরতে পারি, যেহেতু গসাগু 6 তাহলে আমরা সংখ্যা তিনটে কি ধরতে পারি, যে তিনটে সংখ্যা একটা 6x ধরতে পারি, একটা 6y ধরতে পারি, একটা 6z ধরতে পারি। এবার এদের যখন এলসিএম করব 6x 6y 6z, এর এলসিএম কী হবে, অর্থাৎ লসাগু কী হবে, লসাগু হয়ে যাবে 6xyz। এখন 6xyz এর মানটাই কত দিয়ে আছে, 630। এখন আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 42। তাহলে আমরা 6x সমান 18 ধরি, x সমান 3, আর 6y সমান যদি 42 ধরি, y সমান 7। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x এর মান 3, y এর মান 7, z এর মান পাচ্ছি না 630। যেহেতু 6xyz মানে লসাগুটাই দেওয়া আছে 630, তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে দেখি z এর মানটা কত। যদি 3 দিয়ে কাটো 3 210, 7 দিয়ে কাটলে 30, আর 6 দিয়ে কাটলে 5, তাহলে z এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম 5। তাহলে তৃতীয় সংখ্যাটাই চেয়েছে, এখানে কি বলেছে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে তৃতীয় সংখ্যাটি মানে 6z সমান 6 × 5 = 30। তার মানে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 30। অ্যান্সার কত আছে, অ্যান্সার অপশান আছে এ। কি করলাম, যেহেতু গসাগু দিয়ে আছে 6 আর লসাগু দিয়ে আছে 630, তাহলে আমরা তিনটে সংখ্যা বলেছে, তিনটে সংখ্যা নিয়ে নিয়েছি 6x 6y 6z। ঠিক আছে, তাদের লসাগুটা আমরা তাহলে কি পাবো, 6xyz। 6xyz এর মান আছে 630, আর এখানে দুটো নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে আমরা x আর y এর মান পেয়ে গেছি, আর এই ক্যালকুলেশনটা করে আমরা z এর মানটা পেয়েছি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে 5টা নয়, 1 2 3 4 5, 5টা নয়। এখন আমরা কি করব, এই 16, 24, 30 আর 36, 16, 24, 30 আর 36 এর কি বের করব, এলসিএম বের করব। 2 দিয়ে ভাগ করো, 8 12 15 18, আবার 2 দাও, 4 6 15 9, 3 4 2 5 3 2 2 2 4 1 5 3। তাহলে 15 30 60 180 360, 360 2 720। তাহলে এলসিএম পেয়ে গেলাম 720। এবার আমরা কি করব, 5 অঙ্কের তো বৃহত্তম সংখ্যা বলেছে, আগে চেক করব এই সংখ্যাটা 720 দিয়ে বিভক্ত হচ্ছে কিনা। তাহলে 720 দিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। 1 720, 9 7 2, একটা 9 নামলো, যদি এখানে 4 7 28 করি হবে না, 3 7 21, মানে 3 0 0 3 2 6 3 7 21, 9 3 6, আর একটা 9 আসছে, তাহলে 7 8 56, 8-এর পর যদি 9 লাগিয়ে দিই 63 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 8
আট শূন্য শূন্য, আট দুগুণে 16, 6, 27টা 56কে 57, মানে এখান থেকে 9, 3, 7 কয় 13, 7 আর 6 13, তার মানে 639 হচ্ছে রয়ে যাচ্ছে। তার মানে এই অংশটা যদি আমি এখান থেকে বাদ দিই, 9, 639 বাদ দাও, এই অংশটা এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে এটা দিয়ে ভাগ হবে না। তাহলে 0, 6, 3, 9, 9, তো 360 আছে। এবার বলেছে এইটা 720 দিয়ে ভাগ হয়ে যাবে। 720 দিয়ে ভাগ হওয়া মানে এই সংখ্যাগুলোর এলসিএম দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইটা যেহেতু ভাগ হয়ে যাচ্ছে কিন্তু বলছে 10 অবশিষ্ট থাকবে, তাহলে 10টা এর সঙ্গে যোগ করে দিলে তবেই তো অবশিষ্ট হবে। তাহলে 99370, এইটা হবে অ্যান্সার। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে, 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত, 99370, অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ থাকা খাওয়ায় ব্যয় করেন, 1/8 অংশ পোশাক পরিচ্ছদ এবং 1/10 অংশ সৎকার্যে ব্যয় করেন এবং অবশিষ্ট কি বলছে, অবশিষ্ট হিসেবে 3180 টাকা সঞ্চয় করেন। তার আয় কত? তাহলে ব্যক্তিটা কি করছে, ব্যক্তিটা করছে কি, ধরে নি তার মোট আয়টা হচ্ছে x টাকা। এক্সের কি করছে, না এক্স ধরে করার দরকার নেই, এখানে তো রিমেনিং বলে না। তাহলে এখানে 1/3 অংশ কি করছে, খাওয়া দাওয়ায় ব্যয় করছে। তারপর ব্যয় করছে 1/8 অংশ পোশাক পরিচ্ছদে, আর 1/10 অংশ ব্যয় করছে হচ্ছে সৎকার্যে। তাহলে টোটাল কত অংশটা ব্যয় করছে দেখে নিই। 3 8 24, 10, যদি আমি এলসিএম বের করি 2 3 4 5, তা 20, 60, 120, 40, 15 প্লাস 12, তার মানে এখান থেকে আসছে 55, 65, 67/120। এই অংশটা খরচ হয়ে গেছে। টোটাল অংশ যদি 1 অংশ হয়, টোটাল আয়টা, তাহলে বাকি পড়ে থাকছে কত অংশ, 120। তার মানে 120 মাইনাস 67/120 মানে 53/120। তাহলে 53/120 এই অংশটায় কার সঙ্গে সমান হবে, 3180। ভালো করে বোঝো, এই অংশটা খরচ করে ফেলেছে, এটাও খরচ করে ফেলেছে, এটাও খরচ করে ফেলেছে। তাহলে টোটাল খরচ করেছে কত, 67/120 যোগ করে পেলাম। টোটাল অংশটা যদি 1 অংশ হয়, মানে আয়টা, সেখান থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এইটা। এখন তার কাছে সঞ্চয় হচ্ছে 3180 টাকা। তার মানে কি 53/120টাই কি 3180 সমান। তাহলে এখান থেকে আমি 1 অংশ বের করলেই তো হয়ে যাবে। তাহলে 1 অংশ বের করতে গেলে আমাকে 3180 ইন্টু 120 ডিভাইড বাই 53। 53কে এটা দিয়ে কাটলে 6, 3 6 18, 6 60, তার মানে কত হচ্ছে 6 বারং 7200 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে 7200, মানে অ্যান্সার ডি, মাথায় রাখবো। পরের অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক আছে। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে, আর নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে? এর ঋণ শোধের পরিমাণ মানে কি, তার সঙ্গে আসল এবং সুদ দুজনের সমান হতে হবে। এবার যদি টি সময় আমরা ধরে নিই যে টি সময় পরে সুরেশ আর নরেশ দুজনেই সুদে আসলে সমান করবে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি পাবো আমরা, নরেশ সে 800 টাকা খাটাচ্ছে, 800 হচ্ছে আসল, 800 টাকার ওপর সুদ কত পার্সেন্ট বলেছে, 6% হারে। তাহলে আমরা জানি কি আই সমান PR/100, তাহলে কত সময়, টি সময়, আর টিটাই আমরা বের করব অ্যাকচুয়ালি। একইভাবে এটা সমান কি, নরেশ যে টাকাটা ব্যয় করছে 600 প্লাস 600 ইন্টু 10% সুদে, টি সময় পরে দুজনের সুদ বলেছি সমান হবে, মানে টি সময়ের সুদটা বের করতে হবে। তাহলে 100, দেখো কাটাকুটি করো, এখানে 8, এটা কেটে গেল 6, তাহলে অ্যাকচুয়ালি এখানে আসছে 800 প্লাস 48টি, আর এখানে হচ্ছে 600 প্লাস 6 10 60টি। তাহলে 60টি থেকে 48টি বাদ দাও, 800 থেকে 600 বাদ দাও,
তাহলে এখানে 12t ইকুয়াল টু কত হচ্ছে 200, টি ইকুয়াল টু 200/12, তার মানে 100/6, 100/6 মানে 50/3 সমান 16.2-3 এই বছর অ্যান্সার। তার মানে এত বছর পর দুজনের সুদ আর আসলটা সমান হবে। সেটাই তো বলেছে যে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে, নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে আমরা সময়টা টি ধরে নিয়েছি, এই যে টি সময়টা বের করে নিলাম। অঙ্কটা দেখে নাও, ইজি অঙ্ক, শুধু দুদিকটা সমান করলেই হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশনও কোনো জটিল নেই। পরের অঙ্কটা দেখব, খুব ইজি অঙ্ক। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% মানে 20% মানে আমরা কি জানি 1/5। যেহেতু লাভ বলেছে, লাভ মানে কি হচ্ছে, তার মানে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য 6 টাকা, তবেই তো হবে 20% লাভ। এখন কি হয়েছে বলছে, এই যে লাভটা হয়েছে, লাভটা কি হচ্ছে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্যটা 6 আর লাভ ক্রয় মূল্যটা হচ্ছে 5, লাভ হয়েছে কত 1, তাহলে 1/6 ইন্টু 100% বিক্রয় মূল্যের উপর লাভ বের করছি 16.2-3%। এটা হচ্ছে অ্যান্সার, কিচ্ছু নেই, ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখব, কোনো বিদ্যালয়ে সোম থেকে শনি পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড়, সোম থেকে শনি মানে 7 দিন, 7 দিনে গড় আছে 315। প্রথম 3 দিনে উপস্থিত ছাত্র সংখ্যার গড় 310 ও শেষ 4 দিনে সংখ্যার গড় হচ্ছে কত 325। তাহলে তৃতীয় দিনে ছাত্র কত উপস্থিত ছিল? কিছুই নেই, গড়ের অঙ্ক। সোম থেকে শনি মানে মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, কদিন? 6 দিন। তাহলে 6 দিনে টোটাল উপস্থিত হয়েছে কত 315 করে গড় হলে 1890, 6×15=90, 3×6=18, এতজন কি হয়েছে 6 দিনে উপস্থিত হয়েছে। এবার বলছে প্রথম 3 দিনের উপস্থিত 310, প্রথম 3 দিনে গড় হচ্ছে কত 310, তাহলে 310 মানে 3×3=9, 930 জন প্রথম 3 দিন। পরের 4 দিনে হচ্ছে কত 325, তার মানে এটা গুণ করলে কত পাচ্ছি 0, 4 × 2 = 8, 2 × 10 = 0, 3 × 4 = 12, 1 = 13। তাহলে টোটাল 7 দিনে উপস্থিত হয়েছে কত 0, 3, 2230 জন। তাহলে তৃতীয় দিনে যে উপস্থিতির সংখ্যাটা চেয়েছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব 2230 মাইনাস 1890, 0, 9 × 13, 9 × 4 = 13, হাতে 1, 19, 22, 3, তাহলে অ্যান্সার হবে কত 340 জন। কোনো বিদ্যালয়ে সোম থেকে শনি পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড়, কিছু নেই, জাস্ট টোটালটা বের করে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা তৃতীয় দিনে উপস্থিত ছাত্র সংখ্যা পেয়ে গেলাম। কত অ্যান্সার? অ্যান্সার সি, 340। পরের অঙ্কটা দেখব, সিম্পল রেশিও প্রপোর্শনের অঙ্ক আছে। রেশিওর A:B হচ্ছে 1.2:2, B:C = 1.5:2, C:D = 2:3। তাহলে BD এর মান কত? কিছুই নাই, A:B 1.2:2 আছে, এটাকে আমরা লিখতে পারি 12:20, দশমিকটা তুলে দিলাম, কাটাকুটি যাবে, 3 × 4 = 12, এই 4, 3, 5, তাহলে AB পেয়ে গেলাম 3:5। তারপরে আছে B অ্যান্ড C, BC এর অনুপাতটা দেওয়া আছে 1:5:2, তাহলে এখানে 15, 20 করো, 3, 5, 3, 5, 4, 3:4, আর C:D দেওয়া আছে কি 2:3। এবার কি করব আমরা A:B/C:D তৈরি করব। দেখো এবার এখান থেকে আমরা কি তৈরি করব, A:B:C:D এটাও করব। তাহলে এইটা করার জন্য আমরা কি করব, যেরকম আছে সেরকম বসিয়ে দাও। A:B 3:5 আছে, B:C 3:4 আছে, নিচে নিচে বসিয়ে দাও। C:D আছে 2:3। এবার আমাদের এই পাশের গুণকে ফিল আপ করতে হবে।
এবার পাশের গুলো ফিল আপ কী করবো, পাশের যে সংখ্যাটা থাকবে সেটাই বসিয়ে দেবো। যেমন এখানে 5 আছে, এটাও 5 হবে, এটাও 5 হয়ে গেল। এখানে 3 আছে, মানে এটাও 3 হয়ে যাবে। আর এদিকে কি আছে, 4 আছে, 4 হয়ে যাবে। এদিকে 2 2। এবার দেখো 3 তিরিকে 9 18, তারপরে কী আছে 3 5 15, 15 দুগুণে 30, 5 4 20, 20 দুগুণে 40, আর এটা 5 4 20, 3 20 60। এবার এখানে কি কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে হচ্ছে বি ইজ টু ডি এর মানটা কি। যখনই আমরা এখানে এইটা পেয়ে গেলাম, তাহলে বি ইজ টু ডি অবশ্যই, বি ইজ টু ডি, তার মানে বি এর মানটা কত, বি এর মানটা আছে 30 আর ডি এর মানটা কত আছে 60, তার মানে 1:2। তাহলে বিডি এর মান হয়ে গেল 1:2। এই প্রসেসটা ফলো করতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। বসিয়ে দেবো পরপর। এবার পাশেরগুলো কীভাবে ফিল আপ করবো, তার আগে যে সংখ্যাটা আছে সেটাই বসে যাবে। এভাবে করে আমরা বি ইজ টু ডি পেয়ে গেলাম 1:2। অ্যান্সার কোনটা তাহলে, অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি। পরের অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। কিছু নয়, দুটো ট্রেন কী হচ্ছে, বিপরীত দিক থেকে আসছে। একটা ধরো 12 আর একটা 6, একটা 12 কিমি পার ঘন্টা, একটা 6 কিমি পার ঘন্টা। এক্ষেত্রে কী হচ্ছে, যদি কোনো যাত্রীকে অতিক্রম করে বা কোনো গাছকে অতিক্রম করে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তাহলে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে এখানে 10 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা অতিক্রম হচ্ছে সেটাই হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। এখানে তাহলে যেহেতু দুটি বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক বেগটা বের করব আমরা। আপেক্ষিক বেগ কী হয়, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে যোগ হয়। তাহলে এখানে 12 + 6 সমান কত হয়ে যাচ্ছে, 18 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে, 10 সেকেন্ডে অতিক্রম। তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে কি করতে হবে আমাদের, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 5-এর 18 দিয়ে যখন গুণ করব তখন কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এবার 10 সেকেন্ডে কত অতিক্রম করবে, 1 সেকেন্ডে তো 5 মিটার, তাহলে 10 সেকেন্ডে কত হবে, 5 × 10, তার মানে 50 মিটার। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে 50 মিটার। যেহেতু ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে, আপেক্ষিক বেগের নিয়ম অনুসারে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের বেগ যোগ হবে, যদি একই দিকে যায় তাহলে তাদের বেগ বিয়োগ হবে। এটাই হচ্ছে ফান্ডা, আর কিছু নেই। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত, বি, বি হচ্ছে 50 মিটার। তারপরের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 37% ছোট, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ ছোট। তাহলে একটা প্রথম সংখ্যা ফার্স্ট, সেকেন্ড, একটা হচ্ছে থার্ড। আমি ধরে নিলাম থার্ড সংখ্যাটা হচ্ছে 100, তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হবে, সেকেন্ড সংখ্যাটা হবে 63, যেহেতু 37% কম। আর ফার্স্ট সংখ্যাটা কত হবে, 30% কম, মানে 70। 100 থেকে 37% মানে 37, 100, আবার 130% সমান 30। তাহলে 100 থেকে বিয়োগ করে আমরা পেলাম দ্বিতীয় সংখ্যাটা 63, প্রথম সংখ্যাটা 70। এবার কি বলেছে না, প্রথম সংখ্যা থেকে কত শতাংশ ছোট দ্বিতীয় সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা ছোট হচ্ছে 7। কার থেকে বলেছে, প্রথম সংখ্যা থেকে, সেই জন্য প্রথম সংখ্যা নিচে দেবো এবং পার্সেন্টেজটা বের করব। 0, 7 7 কেটে গেল, তার মানে 10% ছোট। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখানে হচ্ছে 7 ছোট, কিন্তু কার থেকে বলেছে, প্রথম সংখ্যা থেকে, সেই জন্য প্রথম সংখ্যাকে নিচে দিয়ে পার্সেন্টেজ বের করলাম। যার থেকে ছোট বা বড় বলবে তাকে আমরা নিচে দেবো, তার সঙ্গে তুলনা করা হচ্ছে, এই জন্য এখানে কী হলো, অ্যান্সারটা 10%। তাহলে অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখো, 3 জন লোক বা 6 জন বালক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে, 10 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজের দ্বিগুণ একটি কাজ প্রত্যহ 8 ঘন্টা করে 6 জন লোক 2 জন বালক কত দিনে শেষ করবে। এখানে কি বলেছে না, 3 জন লোক মানে আমি এম দিয়ে ডিনোট করলাম, 6 যোগ বালকের সমান কাজ করে। তাহলে এখানে m/bটা আমি বের করে নিতে পারি, 6/3 সমান 2/1।
বেরিয়ে গেল। তার মানে এম বরাবর কি এর এফিসিয়েন্সি 2, বি বরাবর 1 বালকের। এখন কি বলেছে, আমরা এখন সূত্রটা ইউজ করব, M1 D1 T1 বাই কি হচ্ছে W1 M2 D2 T2 বাই W2। এখন কি বলেছে অঙ্কটায়, বলেছে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, 3 জন মানুষ প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করছে, 10 দিন কাজ করছে, একটা কাজ সম্পূর্ণ করে ফেলছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, 6 জন মানুষ আর 2 জন বালক একসাথে কাজ করছে, কত ঘন্টা করে, D2টা বের করতে হবে, কারণ এখানে ডেটা বলে না, কিন্তু 8 ঘন্টা করে কাজ করছে, দ্বিগুণ কাজ করছে, ডবল। তাহলে এখানে দেখো এম বরাবর আমরা 2 পেয়েছি আর বি বরাবর 1 পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 3 × 2 × 7 × 10 সমান এখানে 6 2 12 আর 2 1 2, তার মানে 12 আর 2 14 ইন্টু D2 ইন্টু 8/2, কাটাকাটি করো 4, 2 দিয়ে কেটে দাও 2, 7 দিয়ে 2 আর কাটবে, তার মানে 2 5, তার মানে D2টা কত আসছে 15/3 5 15/2, তার মানে কত আসবে 7 পূর্ণ 1 2 7 2 14 1 15 এত দিন। শুধু কিছু নয়, সূত্রটাও ইজি, M1 D1 T1, M1 মানে কতজন করে কাজ করছে, D1 কত দিন, T1টা হচ্ছে টাইম মানে কত ঘন্টা করে কাজ করছে। জাস্ট সেটা বসিয়ে কি করলাম, অ্যান্সারটা বেড়ে গেল D2 = 7.5 দিন, 7.5 দিন পেয়ে গেলাম। অ্যান্সার কি আছে 7.5 দিন, অ্যান্সার হচ্ছে এ। খুব ভালো অঙ্ক এটা, এই কনসেপ্টটা ইউজ করতে হবে। পরের অঙ্কটা কি বলেছে, একটি দ্রব্যের 12% লাভে বিক্রয় মূল্য, 4% ক্ষতিত বিক্রয় মূল্যের অন্তর হচ্ছে 28 টাকা, ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? কিছুই নেই, ইজি অঙ্ক। 12% কি হচ্ছে লাভ হচ্ছে, আর একটা হচ্ছে 4% ক্ষতি। টোটাল যখন অন্তরটা এর বের করতে যাব তখন কি হবে, যেহেতু লাভ আর ক্ষতি আছে তাহলে অন্তরটা অবশ্যই যোগ হয়ে যাবে। দেখো ব্যাপারটা বোঝো, একটা আমি নাম্বার লাইন দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এটা 0, এদিকটা ধরো লাভ, এদিকটা হচ্ছে ক্ষতি, এদিকে হচ্ছে -4 গেছে মানে 4% ক্ষতি হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে 12% কি হচ্ছে লাভ হয়ে গেছে। তাহলে এই যে অন্তরটা, এই অন্তরটা অবশ্যই কি হবে, এদিকটা 12 এদিকটা 4 মানে 16। যখনই লাভ ক্ষতি থাকবে তখনই যোগ হবে, আর যখন লাভ লাভ বা ক্ষতি ক্ষতি থাকবে তখন মাইনাস হবে। তাহলে এখানে অন্তরটা কত পেয়ে গেলাম আমরা 16%, এইটা সমানই কত দিয়ে আছে 28 টাকা। তাহলে 1% সমান কত 28/16। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করব, সেটা হচ্ছে 100%, তার মানে 28/16 × 100। অ্যান্সারটা কত বেরোয় দেখো, 16 4 7 28, 4 4 16, 4 25, 7 25 এবং 5 7 35, 7 × 14 আর 3 17, 175 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, এই দ্রব্যটার ক্রয় মূল্য। 12% লাভ আর 12% ক্ষতি, মাথায় রাখতে হবে যখন লাভ ক্ষতি থাকবে অন্তর বের করতে গেলে অবশ্যই সেটা প্লাস করব, যদি লাভ লাভ থাকে ক্ষতি ক্ষতি থাকে সেম জিনিস থাকে তাহলে মাইনাস করব। এক্ষেত্রে যেহেতু লাভ ক্ষতি আছে সেই জন্য আমরা অন্তর বের করতে প্লাস করলাম। 16%-এর মানটা দিয়ে আছে 28, 1%-এর মান বের করলাম, 100% মানে ক্রয় মূল্যটা, 100%-এর মান বেরোলো 175। অ্যান্সার কি আছে, অ্যান্সার এ আছে। পরেরটা তো কিছুই নেই, শুধু একটু যোগ করতে দিয়েছে, তাহলে যোগটা করো। 919, তারপরে হচ্ছে 9.019, 0.919, তারপর হচ্ছে 9.0019, কিছু নেই, জিরো বসাও, 3টে 4টে জিরো বসাও, 9
9 9 18 1 19 9 2 দিয়ে কত হচ্ছে 9 9 18 1 19 9 হাতে 1 2 1 3 তারপরে 9 দশমিক 3 লং 27 3 লং 27 7 হাতে 2 3 937.9399 937.9399 হচ্ছে অ্যান্সার ডি। জাস্ট যোগ, ক্যালকুলেশন এখানে কিছুই নেই। পরের অঙ্কটা কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা বিভাজ্য? 7 11 13, আমরা 7-এর 13টাকে বাদ দিলাম। 11 দিয়ে বিভাজ্যের যে নিয়মটা আমরা কি জানি না, অড প্লেসে যেগুলো থাকবে, যে ডিজিটগুলো তার যোগ করে যোগফল, আর ইভেন প্লেসে যেগুলো থাকবে তাদের যোগফল করার পর তাদের যে মাইনাস থাকবে, যেটা যে সংখ্যাটা আসবে তাদের মধ্যে বিয়োগ করে সেটা 0 অথবা কী হতে হবে 11-র মাল্টিপিল হতে হবে, মানে 11 দিয়ে বিভাজিত হতে হবে, তবেই সেই সংখ্যাটাকে কি বলবো আমরা, সেই সংখ্যাটাকে কি বলবো 11 দ্বারা বিভাজ্য। এবার আমরা এখানে চেক করব যে কোন কোন সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য। দেখো ফার্স্ট দেওয়া আছে 1 0 0 2 0 0 1, তাহলে এখানে অড প্লেস ইভেন প্লেস একটা ছেড়ে একটা, তো দেখো এটা যোগ করো, এটা আর এটা যোগ করো, তার মানে 1 1 2, আর এই দিকেও যোগ করলে 2 আসছে, তাহলে এখানে 0 আসছে, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু এ। বাকিগুলো চেক করে দেখে নেবো, যেহেতু 7 13-র একটা বিভাজ্যতার ব্যাপার আছে, তাই বাকিগুলো যদি আমি চেক করি 0 0 1, এটা হবে কি হবে না। দেখো এখানে 2, এখানে 2 আসছে, এখানে 3 আসছে, তাহলে এদের ডিফারেন্স 1 আসছে, এটা হবে না 11 দ্বারা। তারপরের সংখ্যাটা কত দিয়ে আছে, তারপরের সংখ্যাটা দেখো 1 0 0 5 0 0 1, এখানে যদি করো যোগ করার পর কি হচ্ছে, একটা হচ্ছে 2 আসছে আর একটা 5 আসছে, এদের ডিফারেন্সটা কখনোই কি হচ্ছে ডিফারেন্স বের করছে, এটা কিন্তু বিয়োগ নয়। 5 থেকে 2 বিয়োগ করো 3, এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তারপর একটা কি সংখ্যাটা কি আছে 1 0 0 4 0 0 1, এই ক্ষেত্রেও দেখো, তার মানে এখানে কত হচ্ছে 2 আর 4, এদের ডিফারেন্সটা 2 হচ্ছে, যেটাও 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সারটা হবে এক একটা, যেটা আমরা পেলাম যে এটা 2 - 2 0, এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 47-এর অ্যান্সার এ, অবভিয়াসলি অ্যান্সার এ হবে। এইভাবেই চেক করে দেখতে হবে, 11-র বিভাজ্যতার নিয়মটা মনে থাকলেই হয়ে যাবে। 11-র বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো একটা সংখ্যার অড প্লেসের নাম্বারগুলো যোগ করব এবং ইভেন প্লেসের নাম্বারগুলো যোগ করব, অর্থাৎ একটা ছাড়া একটা যোগ করে দেখে নেব যে যোগফলটা দুটো এলো তাদের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা যদি 0 অথবা 11-র কি হয় 11-র মাল্টিপিল হয়, তাই 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে অবভিয়াসলি। এভাবে করবো, অ্যান্সার এটা। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একটা সরলীকৃত রূপ বের করতে বলেছে, এখানে কিন্তু সূচকের নিয়মটা ইউজ হবে। সূচকের নিয়মের দুটো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এ টু দি পাওয়ার এম ইন্টু যদি এ টু দি পাওয়ার এন হয় সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, আর যদি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে সেক্ষেত্রে এম মাইনাস এন হয়। এবার এখানে অঙ্কটা কি বলেছে দেখো, এ টু দি পাওয়ার 10 ইন্টু বি টু দি পাওয়ার -7 ইন্টু সি টু দি পাওয়ার -4 ডিভাইড বাই এ টু দি পাওয়ার -5 ইন্টু বি স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 5। দেখো এটা ভাগ আছে, ভাগ আকারে থাকলে আমরা কি জানি এ টু দি পাওয়ার -5 বিয়োগ হয়, বিয়োগ করছি। দেখো 10 থেকে -5 বিয়োগ, বি এর ক্ষেত্রে -7 -2, সি এর ক্ষেত্রে -4 -5, তাহলে এ টু দি পাওয়ার 15 ইন্টু বি টু দি পাওয়ার -9 সি টু দি পাওয়ার -9। বোঝা গেল? এই যে সূচকের এই সূত্রটা আমরা কাজে লাগালাম, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সূচকের যদি ভাগ করা হয় সেক্ষেত্রে মাইনাস আসে, সেইভাবেই করেছি। দেখো ভাগ করা আছে বলে সব মাইনাস করে দিয়েছি, 10 থেকে -7 থেকে -2 -4 থেকে -5। এবার 10 থেকে মাইনাসে প্লাস 15,
b⁻−9, 7 আর 2 9, 5 আর 4 9, c⁻−9। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে a⁻15 বি। অ্যান্সার বিটা হবে অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে এক ব্যক্তি প্রতি কেজি 27 টাকা দরে আলু বিক্রি করেন, যা তিনি প্রতি কেজি 25 টাকাতে কিনেছিলেন, কিন্তু একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন। প্রতিবার 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেন। তাহলে প্রকৃত লাভের শতাংশ হলো কত? তার মানে কি, প্রত্যেকবারে যখনই সে 1 কেজি দিচ্ছে সে 800 গ্রাম দিচ্ছে। এবার 800 গ্রামের সে কী করছে, সেলিং প্রাইসটা কত করে রেখেছে? 27। তাহলে এখানে সেলিং প্রাইস ঠিক আছে, যে সেলিং প্রাইস সে কার করছে না 800 গ্রামকে বিক্রি করছে তার। তাহলে আমার 800 গ্রামের কি হচ্ছে, প্রকৃত ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলেই আমি লভ্যাংশের হারটা বের করে নেব। তাহলে এখন 1 কিলো মানে 1000 গ্রামের দাম কত? 1000 গ্রামকে ক্রয় করছে কত? ক্রয় মূল্য করছে হচ্ছে 25 টাকা। ঠিক আছে, 25 টাকায় ক্রয় করছে। তাহলে 1 গ্রামের মূল্য কত? 25/1000। কিন্তু আমাকে 800 গ্রামের বের করতে হবে। তাহলে 800 গ্রামের বের করলে কত হবে? 25/1000 ইন্টু 800। তার মানে কত? 0 0 কেটে গেল। 4 দুগুণে 4 না 4, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 5-এ 25। তার মানে কি 5 4-এ কত? 20 টাকা। তার মানে 800 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তার মানে সে কি 800 গ্রামকে ক্রয় করছে 20 টাকায়, কিন্তু বিক্রি করছে 27 টাকায়। তার মানে তার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 7 টাকা ক্রয় মূল্যের ওপর। তাহলে পার্সেন্টেজ কত হবে? 5 = 35%। এখানে এইটাই ক্যালকুলেশন করতে হবে, কারণ সে বিক্রি করছে, বিক্রয় মূল্যটাতে 27 টাকাই থাকছে, কিন্তু এখানে সে কী করছে, 1 কেজির পরিবর্তে সে কী করছে, 800 গ্রাম দিচ্ছে। তার মানে কি 200 গ্রাম আউট করে দিচ্ছে। তাহলে 800 গ্রামের সে ক্রয় মূল্য নিয়ে 27 টাকায় বিক্রি করছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে 800 গ্রামের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলেই আমরা লাভের শতাংশ পেয়ে দেবো। এখানে অ্যান্সার আছে, অবশ্যই অ্যান্সার এ হবে। লাস্ট অঙ্ক কী আছে? একটি সংখ্যার 1-এর 5-এর 2-এর 9-এর 3-এর 4 অংশ। সংখ্যাটা যদি এক্স হয়, তার 1-এর 5, 2-এর 9 আর একটা হচ্ছে 3-এর 4, তার পরিমাণটা কত দিয়েছে? 249.6। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব 2 2 কাটো, 3 3 কাটো, 3 5-এ 15, 30, 3 2 6 30। তাহলে x সমান 249.6 ইন্টু 30। তাহলে 3 6 18, 3 লং 27, 28 2 72, 3 4 3 24 72 আর 2 74। একটা দশমিক কেটে গেল। এই হচ্ছে সংখ্যাটা পেয়ে গেলাম, কিন্তু অ্যান্সারে কী চেয়েছে? সংখ্যাটির 50%। 50% মানে হাফ। তার মানে এর হাফ বের করে নাও। হাফ মানে 3444 হবে। অ্যান্সার কত হবে? সরি, 3400 নয়, 3700। 37 দুগুণে 74, 44 দুগুণে 88, তাহলে 3774 অ্যান্সার হবে। অ্যান্সার কত আছে? অ্যান্সার আছে বি। ঠিক আছে, সংখ্যাটা বের করলাম, তার 50% বের করলাম। তাহলে আজকে আমরা তৃতীয় সেটটা শেষ করে ফেললাম। আমরা পরের দিন কি শুরু করব? পরের দিন শুরু করব সেট 4। যদি কোনো প্রবলেম থাকে বা অঙ্ক বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবে। সেখানে আমরা কি করব? সেখানে আমরা আরও সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব, যদি না বুঝতে পারো। থ্যাংক ইউ সকলকে।